দিন আমরা ফিজিক্সের একটা পার্ট শুরু করছিলাম, যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। কি এখানে কি কেউ আছে যারা ডেমো ক্লাস করেছো? আমরা শুরু করছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক্স। এবার আমি বলবো যারা করেনি এই ক্লাসটা, তারা একবার আমাদের আমরা গ্রুপে করে দেবো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। হ্যাঁ, একবার ওই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তবুও আমি একবার সামারাইজ করছি যে আমরা ওখানে কি কি করেছিলাম ফার্স্ট ক্লাসটাতে। ওকে, আমরা ফার্স্ট ক্লাসটাতে দেখেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলতে পারো ইলেকট্রোস্ট্যাটিক্সে, যে আমরা চার্জ সম্পর্কে পড়েছিলাম, তাই তো? চার্জের বিভিন্ন প্রপার্টিস পড়েছিলাম। কি কি? যেমন চার্জের আমরা প্রথমে পড়েছিলাম তিনটে প্রপার্টি ছিল মেনলি আর কি। ডিস্টার্ব হবে আমার, হ্যাঁ আমি আগেই বলছি, অনেকটাই ডিস্টার্ব হবে আমার আজকে। একটা ফার্স্ট পড়েছিলাম আমরা অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি কেউ বলতে পারবে অ্যাডিটিভ প্রপার্টিটা কি জিনিস? সেকেন্ডলি পড়েছিলাম আমরা কি, হ্যাঁ, তারপরে একটা দেখছিলাম আর কি, কনজারভেশন প্রিন্সিপাল, তাই তো? কনজারভেশন অফ চার্জ। হ্যাঁ হ্যাঁ, বোর্ডে চলে যাবে, ছবি ছবি দেখা যাচ্ছে না আসলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম একটা প্রপার্টি যেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। তোমরা কি বুঝতে পারছো? থার্ডলি আমরা দেখেছিলাম একটা যেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এবং এই যে কোয়ান্টাইজেশন অফ চার্জ এটার আমরা অনেকটা করেছিলাম, আলোচনা করেছিলাম, এবং এখান থেকে কিছু নিউমেরিক্যালসও আমরা আলোচনা করেছিলাম, তাই তো? প্রবলেমস কিছু আলোচনা করেছিলাম কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, তো তোমরা একবার আগের ভিডিওটা দেখে নিলে এই একদম বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আজকে আমরা যেটা দেখব, যে সমস্ত জিনিসগুলো দেখব, মেইনলি হচ্ছে, দেখো, তাহলে এবারে চার্জ যে আছে, চার্জ হচ্ছে আমরা দেখলাম যে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, আগের ভিডিওটাতে বলা আছে, একটু কাইন্ডলি দেখে নেবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো গ্রুপে। ওকে, তারপরে কিছু কোশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে। এবার ব্যাপারটা হচ্ছে, যখন কোনো একটা চার্জ একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে যেতে পারছে কিনা, ফ্লো করতে পারছে কিনা, তার উপর ডিপেন্ড করেই আমরা সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে দুটো আলাদা ক্যাটাগরিতে ডিভাইড করি। এটা তোমরা এর আগেও হয়তো পড়েছো, যে আমরা কি হিসাবে দেখি, আমরা দুটো জিনিস দেখেছি, একটাকে আমরা বলি ইনসুলেটর, একটাকে বলি কন্ডাক্টর। ম্যাটেরিয়ালগুলোকে দুভাগে, একটাকে কি বলি, একটাকে বলি ইনসুলেটর, ইনসুলেটর, অ্যান্ড সেকেন্ডলি আমরা আরেকটাকে বলি কন্ডাক্টর, কন্ডাক্টর। ওকে,
So, what are insulator and what are conductors? Can you tell me anyone? ইনসুলেটর এবং কন্ডাক্টর এই দুটো জিনিস কি? হুম, তা তোমরা তো নাম বলছো না, গিভ মি ডেফিনেশন। কি করে এদেরকে বোঝাতে পারো? না 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 না। তুমি এগেইন এক্সাম্পল দিচ্ছ, এক্সাম্পল নয়, জিনিসটা কি আমাকে বলো, এক্সপ্লেইন। ইনসুলেটর কি জিনিস, কন্ডাক্টর কি জিনিস? দেখো, সোজা কথা হচ্ছে ইনসুলেটর মানে হচ্ছে সেই সমস্ত ম্যাটেরিয়াল গুলো, যে সমস্ত ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে কোনো ইলেকট্রিক কারেন্ট পাস হয় না, তাই তো? আর কন্ডাক্টর হচ্ছে সেই ম্যাটেরিয়াল গুলো, যে ম্যাটেরিয়াল গুলোর মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস হয়, ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতে পারে। কথা বুঝছো? ওকে। সো ইনসুলেটর মিন্স the material through which electric current is not flow. হ্যাঁ, তোমরা যদি চাও লিখতে পারো, ঠিক আছে। insulators insulators are not able to insulators are not able to insulators are not able to pass electric current as they don't have sufficient sufficient insulators are not able to pass electric current as they don't have sufficient free electrons, as they don't have sufficient free electrons sufficient free electrons. Okay. প্রথমগুলো বোঝা যাচ্ছে, যেগুলো লিখেছি প্রথমগুলো, ওইগুলো বোঝা যাচ্ছে কি যেগুলো লেখা আছে? আচ্ছা, ওকে। Insulators are not able to pass the electric
Okay, I'm sorry. I'm sorry for this. It will take 2 minutes time. ওকে, দেখো আমি যেটা বলছি, ইনসুলেটরস হচ্ছে সেই ম্যাটেরিয়ালগুলো যেগুলোর মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস করতে পারছে না। কারণটা কি? রিজনটা কি এর? এই রিজনটা হচ্ছে কারণ তাদের কাছে সাফিসিয়েন্ট ফ্রি ইলেকট্রন থাকে না, সেজন্যই ইলেকট্রিক কারেন্ট পাস করতে পারে না। এবার সিমিলারলি যদি আমরা কন্ডাক্টরের কথা বলি, কন্ডাক্টরস, ওকে, কন্ডাক্টরস, তাহলে কন্ডাক্টরস এর মধ্য দিয়ে কি ইলেকট্রিক কারেন্ট পাস করতে পারে। ওকে, সো কন্ডাক্টরস আর হোয়াট? দিস আর these are able, these TACR, these are able to pass the electric current as they have sufficient, as they have sufficient free electrons. Okay, so conductors are what? These are able to pass the electric current as they have the sufficient free electrons. তাহলে এবার দুটোর ক্ষেত্রেই আমরা একটা জিনিস দেখলাম, সবাই তোমরা দেখলে যে ফ্রি ইলেকট্রনসের কথা বলছি। ওকে, তাহলে এই ফ্রি ইলেকট্রনসটা কি জিনিস? ফ্রি ইলেকট্রনস, ফ্রি কেন সেটাকে ফ্রি ইলেকট্রনস বলবো? ফ্রি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ফ্রি? ফ্রি মানে একদমই ফ্রি, হ্যাঁ, মুক্ত। ওকে, তাহলে দেখো যে কোনো অ্যাটমকে আমরা যখন দেখি, অ্যাটমের মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে, তাই তো? এটা নিউক্লিয়াস। তার বাইরে কি থাকে? তার বাইরে এরকম অরবিট থাকে, যে অরবিটগুলোতে কি হয়? ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাই তো? একদম ভেতরে হচ্ছে এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কে কে থাকে? নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন অ্যান্ড প্রোটন থাকে। হ্যাঁ, ওকে, ওয়েট, আমি ডায়াগ্রামটা করতে হবে। ওকে, ওয়েট, ওয়েট, ওকে, now see, suppose this is the nucleus and this is the orbit. Okay, okay, suppose this is okay. Now within the nucleus, মানে নিউক্লিয়াসের ভেতরে কি কে থাকে? প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। ওকে, আর বাইরে হচ্ছে এই এই কক্ষপথগুলোতে হচ্ছে ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাই তো? এটা একটা ইলেকট্রন, ওকে, ধরো এটা আর একটা ইলেকট্রন। ওকে, এবার দেখো, এবার যখন আর একটা অরবিট আমরা নেব, এবার এই অরবিটটাকে আমরা ধরে নিচ্ছি যে এই অরবিটটা হচ্ছে একদম আউটার মোস্ট অরবিট, মানে সবচেয়ে বাইরের অরবিট। ওকে, এবার সবচেয়ে বাইরের অরবিটটাতে ধরো এখানে একটাই ইলেকট্রন কিংবা দুটো ইলেকট্রন আছে, একদম বাইরেরটা। এবার কি হচ্ছে,
নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনগুলোর কি থাকে, এই নিউক্লিয়াসে কি থাকে, এই যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে প্রোটন যেটা সেটা হচ্ছে পজিটিভ চার্জ, তাই তো, যেটা প্রোটন সেটা হচ্ছে পজিটিভ চার্জ, আর যেটা নিউট্রন সেটা তো নিউট্রাল। এবার এটা কোথায় থাকছে, এই পজিটিভ চার্জটা থাকছে নিউক্লিয়াসের ভেতরে, তাই তো। So positive charge is in the nucleus, and outside the nucleus, that means in the orbit, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে অরবিট গুলোতে কারা আছে, অরবিট গুলোতে আছে ইলেকট্রন, আর ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তাই তো। এবার তাহলে দেখো এখানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের একটা অ্যাট্রাকশন হচ্ছে, ওকে। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটার জন্যই, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটার জন্যই কি হচ্ছে, এটা হচ্ছে আউটসাইড দ্য নিউক্লিয়াস, আউটসাইড নিউক্লিয়াস, ওকে। এবার এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটার জন্যই তো পুরো অ্যাটমটাতে ইলেকট্রন গুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই না, ওকে। এবার কি হয় দেখো, যখনই নিউক্লিয়াস থেকে অরবিটের, অর্থাৎ যতক্ষণই এই যে নিউক্লিয়াসের ভেতরে কে আছে, প্রোটন আর নিউট্রন। এবার নিউট্রনের তো কোনো চার্জ নেই, নিউট্রন হচ্ছে নিউট্রাল, প্রোটন পজিটিভ চার্জ। এবার বাইরের এই অরবিট গুলোতে কি আছে, ইলেকট্রন গুলো ঘোরাফেরা করছে। তাহলে এখানে যখন পজিটিভ চার্জ আর এখানে কি আছে নেগেটিভ চার্জ, তো পজিটিভ নেগেটিভ কি হয়, অ্যাট্রাক্ট হয়, দেয়ার উইল বি সাম ফোর্স অফ অ্যাট্রাকশন, সেখানে কিছু ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি, অ্যাকচুয়ালি দিস আর দা, এগুলোই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ওকে। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্যই কি হয়, এই ইলেকট্রনগুলো, এই যে অরবিটের ইলেকট্রনগুলো চারদিকে ঘুরে বেড়ায়, এবং এই যে নিউক্লিয়াসের সাথে একটা স্ট্রং কি করে ফোর্স, অ্যাট্রাক্টিং ফোর্স এটা কাজ করে, যার জন্য এরা এই ইয়েগুলো, ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যায় না। কারণ কি, এখানে যে এই যে নিউক্লিয়াসের মধ্যে বসে থাকা পজিটিভ চার্জগুলো এই নিউক্লিয়াস নেগেটিভ চার্জগুলোকে নিজের দিকে টানছে, সেই জন্য ইলেকট্রনগুলো কিন্তু সহজে বেরিয়ে যেতে পারে না, কারণ একটা ফোর্সের দ্বারা নিউক্লিয়াসটা এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে। বোঝা গেল আমার কথাটা। ইলেকট্রন নেগেটিভ চার্জ ব্র্যাকেটে হচ্ছে আউটসাইড দ্য নিউক্লিয়াস, মানে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে রিভলভ করছে, ঘুরছে। উপরেরটা পি, প্রোটন পজিটিভ চার্জ উইথিন দ্য নিউক্লিয়াস, ব্র্যাকেটের মধ্যে, ওকে। এবার দেখো ফ্রি ইলেকট্রন জিনিসটাতে এবার যদি আমি যাই, ফ্রি ইলেকট্রন সেই ইলেকট্রনগুলোকেই বলবো যখন এই যে নিউক্লিয়াসের সাথে যে অ্যাট্রাকশনটা আছে সেই অ্যাট্রাকশনটা কাটিয়ে একটা ইলেকট্রন যখন একদমই ফ্রি হয়ে যায়, মানে এই ইলেকট্রনটা, এখানে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল তাই তো নিউক্লিয়াসের সাথে, এই ইলেকট্রনটার এই নিউক্লিয়াসের সাথে একটা অ্যাট্রাকশন ফোর্স ছিল তাই তো। বোঝা যাচ্ছে কি আমার কথা, হ্যালো, হ্যাঁ। এবার এই ফোর্সটাকে কাটিয়ে যখন এই ইলেকট্রনটা একদম বাইরে বেরিয়ে যাবে, একদম এখানে আসলো, এবং এটা আর কোনোভাবেই এই যে নিউক্লিয়াসটা যে আছে নিউক্লিয়াসের এই ফোর্সের সাথে কানেক্টেড নয়, এটা একদম বাইরে বেরিয়ে আসলো, তখন এই ধরনের এই ইলেকট্রনগুলোকেই আমরা বলি কি, ফ্রি ইলেকট্রন। আর যে ম্যাটেরিয়ালে ফ্রি ইলেকট্রন আছে সেই ম্যাটেরিয়ালগুলোই ইলেকট্রিক কারেন্ট পাস করতে পারে, এবং অ্যাজ ইউজুয়াল আমরা সেটাকে কি বলি, আমরা সেগুলোকেই বলি হচ্ছে কন্ডাক্টরস। কথাটা বোঝা গেল, হ্যাঁ। তাহলে খুব সাধারণভাবে যদি আমরা বলি যে যে ম্যাটেরিয়ালে ফ্রি ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে, তাহলে সেই ম্যাটেরিয়াল তত খুব সুন্দরভাবে ভালোভাবে স্ট্রংলি কি করতে পারবে, ইলেকট্রিক কারেন্ট পাস করতে পারবে, ওকে। ওকে, তাহলে দেখো এইটুকু নোট করে নাও, হয়ে গেলে নেক্সট পেজে যাব। হ্যাঁ, আউটসাইড নিউক্লিয়াস।
ওকে, চলো নেক্সট পেজে যাই। ওকে, এবার দেখো, এবার হচ্ছে এই ইলেকট্রিক চার্জ যখন থাকবে, তো যে কোনো একটা ম্যাটেরিয়ালকে চার্জিং এর কোনো একটা প্রসেস রাখতে হবে, তাই তো? মানে কিছু না কিছু প্রসেস আছে চার্জিং এর, কোনো একটা ম্যাটেরিয়ালকে চার্জ করার জন্য। কেউ বলতে পারবে এই চার্জিং এর প্রসেস গুলো কি কি? মানে কি কি প্রসেসে আমরা চার্জ করতে পারি? করেছো কেউ আগে? কি হলো, কেউ বলতে পারছো না? না 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 না, দ্য ওয়ে অফ চার্জিং আই এম টকিং অ্যাবাউট, আমি যেটা বলছি, ওয়ে অফ চার্জিং, ওয়ে অফ চার্জিং, কিভাবে আমরা চার্জ করতে পারি, ওয়ে অফ চার্জিং। লেখাগুলো বোঝা যাচ্ছে এবার? না না, লেখাটা বোঝা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো, ভালো লাগার কিছু নেই। তুমি, ও আচ্ছা, সেটা বলো। আমি ফার্স্ট করছি, আমি অত ভালো লাগাতে পারবো না লিখে, কথা বুঝছো? জাস্ট তোমাদের বোঝো, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, কয়েকদিন পর তোমাদের ডিমান্ড অনুযায়ী সব পেয়ে যাবে। বাট আজকে তোমরা এটাই দেখো। ওকে, দেখো ওয়ে অফ চার্জিং, কি করে আমরা চার্জ করতে পারি। ওকে, তাহলে দেখো, প্রথমত আমরা যে প্রসেসটা দেখব, যে কি করে আমরা একটা আনচার্জড বডিকে কি করে আমরা চার্জ করতে পারি, কথা বুঝছো? একটা বডি আছে, যে কোনো একটা বডি আছে, ধরো ধরো এটাই কোনো একটা বডি, এটার মধ্যে কোনো চার্জ নেই। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে চার্জ করতে পারি, কথা বুঝছো? এটাকে চার্জ করার উপায়গুলো কি? ওকে, তাহলে দেখো, প্রথম যে প্রসেসটা ওয়ে অফ চার্জিং একটা আছে, যেটা হচ্ছে বাই কন্ডাকশন, বাই কন্ডাকশন। ওকে, সো এই কন্ডাকশন প্রসেসটা কি? কন্ডাকশন মানে তোমার কাছে কোনো একটা চার্জিং বডি আছে, সেখান থেকে তুমি আরেকটা বডিকে চার্জ করবে। ওকে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি পাঠাবে চার্জ, সেটাই হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশন মানে কোনো একটা জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস হচ্ছে, কথা বুঝছো? ওকে, তো দেখো, সাপোজ এখানে, ওয়ান মিনিট, হ্যাঁ, ওয়ান মিনিট। হ্যালো, একটা ফোন আসছে, কি বলো? হ্যালো, হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ওকে, এটা একটা, এই যে অবজেক্টটা যেটা আমরা নিয়েছি, এটা একটা ধরলাম, এটা একটা নিউট্রাল অবজেক্ট। নিউট্রাল অবজেক্ট মানে এর মধ্যে কোনো চার্জ নেই। ওকে, এবার আমরা এর পাশাপাশি এর পাশাপাশি এমন একটা বডি রাখলাম, যে যেটা ধরো পজিটিভ চার্জ হলো, কোনো একটা আমরা বডি রেখেছি, কি চার্জ? পজিটিভ চার্জ। ওকে, তাহলে দেখো, যখন এখানে পজিটিভ চার্জ থাকবে, এখানে যখন পজিটিভ চার্জ থাকবে, ওকে, এভরিহোয়ার পজিটিভ চার্জ,
এভরিওয়্যার পজিটিভ চার্জ উইথিন দিস। ওকে, অ্যান্ড এটা হচ্ছে কি নিউট্রাল। নিউট্রাল মানে এরকম নয় যে এখানে কোনো ধরনের চার্জ নেই। নিউট্রাল মানে এরকম বোঝায় যে প্লাস আর মাইনাস এই দুটোর সংখ্যা সেম, অর্থাৎ এই বডিটাতে যদি 100টা পজিটিভ চার্জ থাকে, তো সিমিলারলি এখানে 100টাই নেগেটিভ চার্জ আছে। ওকে, সেই ধরনের বডিকেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি বলি, নিউট্রাল চার্জ বলি, যে নিউট্রাল আছে বডিতে। নিউট্রাল মানে এরকম নয় যে ওর মধ্যে কোনো চার্জই নেই, একটা নিউট্রাল বডি বলতে। ওকে, নিউট্রাল বডি মানে এরকম নয় যে ওর মধ্যে কোনো চার্জ নেই। নিউট্রাল বডি means not that they don't have any charge. Neutral body means they have the equal number of positive and negative charges. কথাটা বোঝা গেল? নিউট্রাল বডি মানে এরকম নয় তার মধ্যে কোনো চার্জ নেই, তার মধ্যে চার্জ আছে, এবং সেটা যদি থাকে তাহলে কিরকম ভাবে আছে, তাহলে পজিটিভের সংখ্যা, পজিটিভ চার্জের সংখ্যা, নেগেটিভ চার্জের সংখ্যা সেম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে বডিটাকে, এই একটা নিউট্রাল বডি নিলাম আর একটা আমরা নিচ্ছি পজিটিভ চার্জওয়ালা বডি। তাহলে কি দেখব, এখানে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে কি এর পাশাপাশি এই বডিটার, এর পাশাপাশি কোনো পজিটিভ চার্জ থাকবে না, কারণ যদি থাকে পজিটিভ চার্জ সেগুলোকে কি করবে, রিপিল করবে, অর্থাৎ বিকর্ষণ করে দেবে। ওকে, যেগুলো নেগেটিভ চার্জ থাকবে এর মধ্যে ধরো প্লাস মাইনাস সবাই আছে, ঠিক আছে, প্লাস মাইনাস সবাই আছে, কিন্তু কি দেখা যাবে যে যে মাইনাস চার্জগুলো আছে সেই মাইনাস চার্জগুলো কি হবে, এটার কাছাকাছি আসবে, এটার কাছাকাছি আসবে। ওকে, এটার কাছাকাছি আসবে। কেন আসবে এটার কাছাকাছি? কারণ এইদিকে পজিটিভ চার্জগুলো আছে, সেজন্য মাইনাস চার্জগুলো এদিকে কাছাকাছি চলে আসবে। এবার বলো কেন, কেন কাছাকাছি চলে আসবে? হ্যাঁ, ইয়েস, কারণ এইদিকে পজিটিভ চার্জ আছে, তারা চাইবে যে তাদের কাছাকাছি কি অপোজিট চার্জগুলো আসুক, অর্থাৎ নেগেটিভ চার্জগুলো আসুক। সেই জন্য আমরা দেখতে পাবো যে এইখানে নেগেটিভ জমে যাবে এবং এই দিকে দূরের দিকে, দূরের দিকে পজিটিভ চার্জগুলো জমে যাবে। কথা বুঝছো? এই দিকে দূরের দিকে পজিটিভ চার্জগুলো জমে যাবে। এবার দেখো, কোন নেগেটিভের সাথে? আরে বাবা, এটা পুরোটা তো নিউট্রাল বডি, এই পুরোটা তো নিউট্রাল বডি, চার্জিং বডি তো এটা। চার্জ তো, চার্জ আমরা দেখছি যে পজিটিভ চার্জ, চার্জিং বডি এটা। কথা বুঝছো? ওকে, তাহলে এই চার্জগুলো বেশি এফেক্টিভ হবে। ওকে, যার ফলে মাইনাসগুলোকে কাছে, এর এর কাছাকাছি নিয়ে আসবে। ওকে, এই মাইনাসগুলোকে কাছাকাছি নিয়ে আসবে আর প্লাসগুলোকে দূরে পাঠিয়ে দেবে। ওকে, এগুলোকে এই 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 দুটো অ্যাট্রাক্ট করবে, বাট তার থেকেও বেশি এফেক্টিভ, এফেক্টিভ রিপালসিভ ফোর্স হবে এই এই পজিটিভের সাথে এই পজিটিভ, সেজন্য এরা দূরে থাকে। এবার কি হবে, এবার যদি আমরা এখানে এই সাইডটাকে, এটাকে পুরো গ্রাউন্ড করে দেই, এটাকে পুরো গ্রাউন্ড করে দিলাম। ওকে, এটাকে কি বলছি, গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ডিং। তাহলে কি হবে, গ্রাউন্ডিং কি জিনিস আশা করি জানো সবাই। এবার যখনই এটাকে গ্রাউন্ড, আর্থিং, গ্রাউন্ডিং অর আর্থিং, ইউ ক্যান সে আর্থিং অলসো। ওকে, সেম জিনিস আর্থিং। ওকে, কারণটা কি, কারণটা সেম। তুমি কি পড়েছো, সেম চার্জ, সেম চার্জ রিপিল করে, সেম চার্জ কি করে, হ্যাঁ সেম চার্জ, হ্যাঁ রিপিল করে, সেম চার্জ রিপিলস ইচ আদার, সেম চার্জ রিপিল ইচ আদার। ওকে, আর কি, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে। ওকে, এইটাই তো মেইন কারণ। ওকে, এইটাই তো মেইন কারণ যার জন্য এরা দূরে ঠেলে দিচ্ছে। অ্যান্ড দিস ইজ, এটা এটা মন গড়ানো কথা নয়, এগুলো এগুলো এক্সপেরিমেন্টালি প্রুফ। ওকে, মন গড়ানো থিওরিটিক্যাল কথা নয়, এক্সপেরিমেন্টালি প্রুফ, অর্থাৎ এক্সপেরিমেন্ট করে এগুলো কনক্লুশনে আসা হয়েছে। কথা বুঝছো?
ওকে, যে রিজনগুলো দেওয়া হচ্ছে এগুলো এক্সপেরিমেন্টালি প্রুফ, মন গড়ানো গল্প নয় কোনো। এবার যখনই আমরা এটাকে এই গ্রাউন্ড করে দিলাম, এখানকার পজিটিভ চার্জগুলো কি হবে, এই যে ওয়্যার দিয়ে গ্রাউন্ড দিয়ে চলে যাবে নিচে, একদম আর্থ হয়ে যাবে, আর্থের মধ্যে চলে যাবে, মাটির ভিতরে আর্থে। ওকে, তার ফলে কি হয়ে যাবে, এখানে ল্যাক অফ এই যে পুরো পজিটিভ চার্জগুলো ছিল এগুলো আর্থ হয়ে গেল, তাহলে এই পুরো বডিটা এখন নেগেটিভ চার্জ হয়ে গেল। এই বডিটা আফটার আর্থিং অর্থাৎ গ্রাউন্ডিং করার পরে যে রূপটা নেবে, নতুন রূপটা, তাতে আমরা দেখব যে এই বডিটা এখন নেগেটিভ চার্জওয়ালা বডি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটা নিউট্রাল, হ্যাঁ 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 হ্যাঁ, চলে গেছে। এর ফলে লাস্টলি আমাদের কাছে যেটা আছে সেটা একটা নেগেটিভ চার্জড বডি আছে। ওকে, এইভাবে আমরা একটা বডিকে বাই কন্ডাকশন প্রসেস আমরা নেগেটিভ চার্জ করতে পারি। কথা বোঝা গেল? কিছু কোশ্চেন? কিছু কোশ্চেন? হ্যাঁ, বুঝলাম না। আরে এগুলো এগুলো অ্যাট্রাক্ট আছে, এগুলো এর সাথে অ্যাট্রাকশনে আছে, এগুলোকে ধরে রাখছে, এগুলো কি করে যাবে? আর এগুলোকে তো ও দূরে পাঠিয়ে দিচ্ছে, পারলে একদম এখান থেকে বের করে দেয়, কারণ এখানে রিপালসিভ ফোর্স কাজ করছে, এটা দূরে ঠেলে দিচ্ছে। যাদেরকে দূরে ঠেলে দিচ্ছে তারাই না চলে যাবে ওখান থেকে, যাদেরকে ধরে আছে কাছে টানছে তারা কি করে যেতে পারে? কথা বোঝা গেল আমার? হ্যাঁ, কারণ কারণ এই যে যারা যারা চলে যাচ্ছে তাদেরকে পাঠানোর জন্য এখানে বসে আছে এরা। আর এই এই যারা এখানে বসে আছে পজিটিভ চার্জ বডিটা, তা সে আবার কি চাচ্ছে যে নেগেটিভ গুলো থাকুক। এবার সে এদেরকে ধরে আছে, তাহলে যাদেরকে ধরে আছে তারা তো যেতে পারবে না, তাই না? আর এদেরকে এদেরকে পাঠিয়ে দিচ্ছে, যাও তোমরা যাও। আবার সেই জায়গায় এদেরকে আবার যখন বলছি যাও যাও, তখন আবার সাথে আমরা একটা রাস্তাও দিয়ে দিলাম, রাস্তাটা পেয়ে ওরা চলে যাবে। কথা বুঝছো? যখনই গ্রাউন্ডিং করে দিলাম মানে রাস্তা দিয়ে দিচ্ছে, হ্যাঁ চলে যাও। বোঝা গেল কি? ওকে। হ্যাঁ, এটা একটা ওয়েভ চার্জিং বাই কন্ডাকশন প্রসেস। হ্যাঁ, একটু দাঁড়াও, একটু ডায়াগ্রামটা এখানে ইয়ে করে দিই, ঠিক করে দিই আমি। ডায়াগ্রামটা একটু ঠিক করতে হবে, হ্যাঁ কন্ডাকশন বলছি তো, একটু দাঁড়াও। ডায়াগ্রামটা একটু ঠিক করে দিই আমি জাস্ট। এখানে যে আমরা চার্জ পজিটিভ চার্জ বডিটা নেব সেটা একদম ডাইরেক্ট টাচ থাকবে, হ্যাঁ। ওকে, আচ্ছা এটা তোমরা কপি করেছো সবাই? হুম, তাহলে এটা হচ্ছে বাই কন্ডাকশন, এটা হচ্ছে ডাইরেক্ট টাচ। ওকে, এই একটা ওই হচ্ছে ডাইরেক্ট টাচ করে আমরা কি করতে পারি, একটা বডিকে আমরা চার্জ করতে পারি। ওকে, এবার আর একটা আছে ইন্ডাকশন ইন্ডাকশন। ওকে, ইন্ডাকশনে কি হয়, ইন্ডাকশনে হচ্ছে টাচ না করেই আমরা কোনো একটা বডিকে কি করে চার্জ করতে পারি। ওকে, কথা বলছো, চার্জিং বাই ইন্ডাকশন হচ্ছে কি, চার্জিং বাই ইন্ডাকশন হচ্ছে উইদাউট টাচ, মানে উইদাউট টাচ না করেই আমরা কি করব, একটা বডিকে চার্জ করতে পারি। ওকে, এটা সেম ধরনের, এগুলো নট ইফেক্টিভ। ওকে, আচ্ছা এই পার্টটা তোমাদের অত ইম্পর্টেন্ট হবে না, আমি নেক্সটটাতে চলে যাচ্ছি। ওকে, এই জিনিসটাই খালি কন্ডাকশনটাই ঠিক আছে, কন্ডাকশনটা একটু জানার দরকার ছিল। এবার আমি যে জিনিসটাতে যাচ্ছি,
মেন ডাইরেক্ট টাচ মানে এখানে এই যে দুটো আমরা কন্ডাক্টর নিচ্ছি, একটা পজিটিভ চার্জ হলে কন্ডাক্টর, ওকে, আর একটা যে নিউট্রাল বডিটাকে নিচ্ছি যেটা চার্জ করব, সেই দুটোকে ডাইরেক্ট টাচ করে রাখছি, বুঝতে পারছো? দে আর ডাইরেক্ট টাচ। Okay, now see, we'll go to the next. Okay, just complete this and go to the next. Okay, okay, I'm going to the next page. Now we'll discuss the Coulomb's law. তুই বলতে পারবে কুলম্বস লটা কি জিনিস? দেখো, আমরা যখনই চার্জ নিয়ে পড়লাম আমরা দেখলাম, কি দেখলাম, যে দুটো যখন সেম চার্জ হয়, পজিটিভ পজিটিভ হয়, তারা কি করছে, রিপিল করছে, তাই তো? একটা আর একটাকে বিকর্ষণ করছে। আবার একটা পজিটিভ আর একটা যখন নেগেটিভ হয় তখন তারা কি করছে, অ্যাট্রাক্ট করছে। ওকে, তাহলে দেখো, সেই রিপালশন হোক আর অ্যাট্রাকশন হোক, আলটিমেটলি সেটা কি, আলটিমেটলি কিন্তু সেটা এক ধরনের হচ্ছে ফোর্স। ওকে, আলটিমেটলি এটা কি, ফোর্স, আইদার রিপালসিভ ফোর্স, আইদার রিপালসিভ ফোর্স, অর কি বলতে পারো তুমি, অ্যাট্রাকটিভ ফোর্স, তাই তো? আইদার তুমি বলতে পারো রিপালসিভ ফোর্স, ওকে, আইদার রিপালসিভ ফোর্স, অর সেটা কি হতে পারে, অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে। ওকে, তাহলে দেখো, এই যে ফোর্সগুলো কাজ করছে, এই ফোর্সগুলোর মেজারমেন্ট করার জন্য তিনি কুলম্ব কি করেছিলেন, একটা আমাদের ফর্মুলা দিয়েছিলেন, একটা ল দিয়েছিলেন যেটার নাম আমরা বলি কুলম্বস ল। ওকে, তিনি বলেছেন যে যদি দুটো পয়েন্ট চার্জকে অ্যাট্রাকটিভ ফোর্স ATTRACTIVE ওকে, এই যে প্লাস প্লাস একটা আর একটাকে কি করছে, রিপিল করছে, অথবা প্লাস মাইনাস অপোজিট চার্জ হলে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করছে, তাই তো? এই রিপালশন অথবা অ্যাট্রাকশন কিসের জন্য, কোনো একটা ফোর্স কাজ করছে তার জন্য, তাই তো? তো ইনি বললেন কি করলাম, যে যদি দুটো চার্জড পার্টিকেলকে আমরা পাশাপাশি রাখি, সাপোজ একটা Q1 চার্জ আর একটা Q2 চার্জ, ওকে, তাহলে তারা একে অপরকে আরেকটা ফোর্সের দ্বারা কি করবে, অ্যাট্রাক্ট করবে, ওকে, অ্যাট্রাক্ট করবে আর রিপিল করবে। ওকে, সেম চার্জ হলে কি হবে, রিপালশন হবে। যদি দুটোই পজিটিভ হয়, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে একটা ফোর্স কাজ করবে কোন দিকে, মানে এটাকেও দূরে ঠেলে দেবে, এরকম হবে, এটাকেও দূরে ঠেলে দেবে, এরকম একটা ফোর্স কাজ করবে, ইফ দে আর বোথ পজিটিভ। বাট ইফ দে আর অপোজিট টু ইচ আদার, তাহলে কি হবে, সেখানে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। অ্যাট্রাকশন ফোর্স মানে দুজনে কাছাকাছি আসতে চাইবে, তাই না? তার মানে ফোর্সের ডিরেকশনটা এরকম হবে। কথাটা বোঝা যাচ্ছে আমার? হুম, এবার ইনি বললেন যে যখন কোনো দুটো আমরা পয়েন্ট চার্জকে পাশাপাশি রাখবো, ওকে, তখন আমরা দেখব যে এরা একে অপরের উপর একটা ফোর্স কি করছে, দিচ্ছে, এবং সেটা হতে পারে আইদার রিপালসিভ অর অ্যাট্রাক্টিভ। নাও, যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটার ভ্যালুটা কিরকম হবে, সেই ফোর্সের ভ্যালুটা যদি আমরা মেজার করি, সেই ভ্যালুটা কিরকম হবে, ওকে, সেটাকে বোঝানোর জন্যই এই কুলম্ব এই ফর্মুলাটা দিয়েছেন। ওকে, তো তিনি কি বলেছেন,
তিনি বলেছেন যে at first the electrostatic force, I'm writing here, the electrostatic force, electrostatic force, আমি সোজা কথায় বলছি, দুটো চার্জ পার্টিকেল, এই যে Q1 আর Q2 নিয়েছি আমি, Q1 আর Q2 কেন নিয়েছি? কারণ আমরা চার্জগুলোকে কিউ সিম্বল দ্বারা ডিনোট করি। তো Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ, দুটো চার্জ পার্টিকেলকে যখনই আমরা কাছাকাছি রাখবো, ধরো এদের মধ্যে ডিস্টেন্স আছে, এদের মধ্যে এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে আর, একটা আর ডিস্টেন্সে রেখেছি, তাহলে এই দুটোর মধ্যে একটা ফোর্স কাজ করবে। যদি দুটো যদি দুটো পজিটিভ পজিটিভ হয় তাহলে কি হবে? একটা আরেকটাকে দূরে পাঠিয়ে দেবে, তাই তো? যদি দুটোই পজিটিভ হয় তাহলে একটা আরেকটাকে দূরে পাঠিয়ে দেবে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে কি চাইবে তারা? একটা আরেকটার কাছাকাছি আসতে চাইবে। তাহলে এই যে দূরে পাঠিয়ে দিচ্ছে অথবা কাছাকাছি আসতে যাচ্ছে, তাহলে কোনো না কোনো একটা তো ফোর্স কাজ করছে সেখানে, তার জন্যই তো এই ঘটনাটা ঘটছে, এবং সেই ফোর্সটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, এবার এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালুটা যে আমরা মেজার করব, সেই ভ্যালুটা মেজার করার জন্য এই কুলম্বস লটা দরকার। কুলম্বস ল তিনি কি বলেছেন, যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যে কোনো চার্জ পার্টিকেলের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, সেই ফোর্সটা হচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে, সেগুলো আমরা এখন দেখব। কথা বুঝছো আমার? ওকে, so now the electrostatic force between any two charged particles is, ওকে, দুই ভাবে হয়। প্রথমে আমরা বলছি, দেখো, নাম্বার ওয়ান আমি এরকম বলছি যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে যদি আমি এফ দিয়ে ডিনোট করি, এই এফটা হচ্ছে প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য টু চার্জেস, অর্থাৎ Q1 ইন্টু Q2। এফটা কার সাথে প্রপোর্শনাল? Q1 আর Q2 এর মাল্টিপ্লিকেশনের উপর প্রপোর্শনাল। অর্থাৎ Q1 Q2 কি? Q1 হচ্ছে এই ফার্স্ট পার্টিকেলটার চার্জ, Q2 টা হচ্ছে সেকেন্ড পার্টিকেলের চার্জ, তাই তো? এদের প্রোডাক্টের সাথে হচ্ছে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর দুই নাম্বার হচ্ছে কি, এদের যে মাঝখানের যে ডিস্টেন্স আছে, অর্থাৎ এই দুটো চার্জ পার্টিকেল যে ডিস্টেন্সে থাকবে, সেই ডিস্টেন্সের সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 upon r, ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার। কথাটা কি বোঝা গেল? হ্যালো? এটা হচ্ছে লটা, এটা হচ্ছে লটা। ওকে, এটা হচ্ছে directly proportional to the product of the two charges. You all can write directly proportional to the proportional to the product of charges, product means multiply, huh? Product of charges, okay, directly proportional to the product of charges। আর এটা হচ্ছে কি inversely proportional, inversely proportional to the distance between the charge particles, between the charge particles। Okay,
সো দিস টু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু রিমেম্বার, এই দুটো জিনিস তোমাকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মেজারমেন্ট করব, কুলম্ব ফোর্সের মেজারমেন্ট করব, সেই ফোর্সটা কি হবে, যে দুটো চার্জ পার্টিকেল নিচ্ছে সেই দুটো চার্জ পার্টিকেলের প্রোডাক্টের সাথে কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, এবং তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা থাকবে, দূরত্বটা থাকবে, সেই দূরত্বের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? ওকে, এবার দেখো, এবার এই যে কি হলো স্কোয়ারটা, হ্যাঁ এটা ল, কুলম্বস এটা বলেছেন, এটা হয়, এক্সপেরিমেন্টালি প্রুফ। কি বুঝতে চাচ্ছ? এটা কি শুধু এখন মনে রাখো, যখন দরকার তখন বলবে স্কোয়ার। হ্যাঁ আসবো, এখনো তো কমপ্লিটই হলো না, এক্সাম্পল কি করে হবে, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখনো ফাইনাল এক্সপ্রেশনটা লেখা বাকি আছে, এটা তো জাস্ট রিলেশন গুলো লিখলাম, এর একটা ফাইনাল এক্সপ্রেশনে কোথাও দাঁড় করাতে হবে, তারপরে আমরা গিয়ে একটা এক্সাম্পল দিতে পারবো যে কি করে হচ্ছে। ওকে, তাহলে দেখো, আমরা দুটো রিলেশন পেলাম, তাই তো? একটা হচ্ছে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু, আর একটা আমরা পেলাম হচ্ছে এফ এর সাথে যে ডিস্টেন্সটা আছে সেটা তার স্কোয়ারের হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার দেখো, এদের দুটোকে যখন আমরা এই দুটো রিলেশনকে, এগুলো হচ্ছে প্রপোর্শনাল রিলেশন, হ্যাঁ, এবং এদেরকে যখন আমরা কম্বাইন করব, ওকে, কম্বাইনিং বোথ দিস, কম্বাইন করব যখন আমরা, ওকে, অর্থাৎ একসাথে জুড়ে দেব, তখন আমরা এই দুটোকে এভাবেও লিখতে পারি কম্বাইন করার পর, এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইড বাই, এটা তো নিচে আছে আরটা, তাই আর স্কোয়ারটা, তো উই ক্যান রাইট ইন দিস ওয়ে, আমরা এভাবেও লিখতে পারি। বোঝা গেল কি? এই দুটোকে কম্বাইন করে ওয়ান আপন আর স্কোয়ারটাকে, মানে এই যে এই দুটোকে, মানে রাইট সাইডের যে আছে, সরি, রাইট সাইডের কিউ ওয়ান, এখানে কি আছে, এখানে রাইট সাইডে কিউ ওয়ান ইন্টু কিউ টু, তাই তো? তাহলে কিউ ওয়ান ইন্টু কিউ টু এর সাথে ওয়ান বাই আর স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করার পর যা হলো, সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে রাইট সাইডে। কথা কি বোঝা গেল আমার? কথা কি বোঝা গেল? ওকে, হ্যাঁ, কম্বাইন করে আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো, এই প্রপোর্শনালি ইকুয়েশনকে আমরা কি করতে পারি, প্রপোর্শনালিটি যে কনস্ট্যান্ট আছে সেটা ইউজ করতে পারি। যখন আমরা প্রপোর্শনাল উঠাই তখন আমরা এখানে কি করি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইউজ করি। ওকে, সো প্রপোর্শনাল সিম্বলকে উঠানোর জন্য আমরা কি করি, একটা কনস্ট্যান্ট ইউজ করি, এই যে কে এখানে ইউজ করছি কে, এবং এই কে কনস্ট্যান্ট যেটা হচ্ছে, সেই কে কনস্ট্যান্টটা হচ্ছে কি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই কে কনস্ট্যান্টটা হচ্ছে কি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কি নাম? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। Okay, so this constant is proportionality constant. So this is the this is the expression you can say for Coulomb's law. This is the expression. Now আমরা পরে আবার দেখব যে এটাকে আমরা কে এর ভ্যালুটাকে কিভাবে ইউজ করতে পারি। ওকে, সো আফটার ইউজিং দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমরা এভাবে লিখতে পারি কুলম্বের লটাকে। ওকে, এবার দেখো, এই যে কেটা যেটা আসলো কে, এই কে এর ভ্যালুটা কি, তাই তো? কে এর ভ্যালুটা কি এটা আমাদের জানা দরকার, তাই না? এবার দেখো, এই কে এর যে ভ্যালুটা, এই কে এর ভ্যালুটাকে আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু লাইক দিস, 1/4 পাই এপসিলন নট।
কি আমরা কেটাকে লিখতে পারি 1/4 পাই এপসিলন নট। হ্যাঁ বলছি, বলবো। লেখো, লেখো, অবশ্যই বলবো। না, ই নয়, এটা এটা এপসিলন, এপসিলন, হ্যাঁ। এটা ই নয়, এটাকে বলে এপসিলন। এইভাবে লেখে সিম্বল এটা। ওকে, নাম কি? এর নাম হচ্ছে এপসিলন। ই পি এস আই এল ও এন, এপসিলন। এটাকে বলে এপসিলন। ওকে, এবং তার নিচে আমরা জিরো দিয়েছি, এটাকে বলে এপসিলন নট। ওকে, অথবা এপসিলন জিরো, এপসিলন নট। ওকে, এটা দিয়ে কি ডিনোট করে? ওকে, this is a symbol for a physical quantity, that a physical quantity এটা একটা symbol. Okay, and that physical quantity is the permittivity of the medium. That means তড়িৎ ভেদ্যতা, বাংলাতে যদি বলে তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ একটা পার্টিকুলার মিডিয়ামের মধ্য দিয়ে কতটা ইলেকট্রিসিটি ভেদ করতে পারে এরকম একটা ব্যাপার। ওকে, তাহলে দেখো এখানে যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা পেলাম, এখানে কেটা পেলাম, আসলে এই কেটা কি ডিনোট করছে? দেখো, আমি বললাম না যে যদি দুটো চার্জ পার্টিকেলকে আমরা পাশাপাশি রাখি, তাহলে সেই দুটো পার্টিকেলের মধ্যে একটা ফোর্স কাজ করবে, তাই তো? এবার এই ফোর্সটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? একটা দেখলাম যে এই দুটো চার্জের মাল্টিপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, Q1 Q2, এবং তাদের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেটাও দেখলাম। আর একটা কিসের উপর ডিপেন্ড করে? তাদের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, আর এর উপর, এবং সেটা দেখলাম ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার। ওকে, বাট আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে মিডিয়াম। অর্থাৎ এই যে এই দুটো চার্জ, অর্থাৎ Q1 আর Q2, Q1 অ্যান্ড Q2, এই যে এই দুটো চার্জ কোন মিডিয়ামে রেখেছি তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ এটা আমরা ওয়াটার মিডিয়ামে রেখেছি, নাকি অন্য লিকুইড মিডিয়ামে রেখেছি, নাকি এয়ার মিডিয়ামে রেখেছি। ওকে, তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। কথা বুঝছো? এবার এই যে ডিপেন্ডেন্স অন দ্য মিডিয়াম, সেই যে মিডিয়ামের উপর ডিপেন্ডেন্স, সেটাকে বোঝানোর জন্যই কিন্তু এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা এসেছে। ওকে, এবং এই এপসিলনটাকে আমরা কি বলছি? এপসিলনটা হচ্ছে পারমিটিভিটি। এপসিলন নট ইজ দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, অর্থাৎ কোনো একটা শূন্য মিডিয়ামের পারমিটিভিটি। পারমিটিভিটি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ফ্রি স্পেস। ফ্রি স্পেস মানে যেখানে কোনো মিডিয়াম নেই সেখানকার পারমিটিভিটি। কথা বোঝা গেল কি? হ্যালো? আরে মিডিয়াম, এয়ার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম, লিকুইড মিডিয়াম, দুটো চার্জকে তুমি ইয়ের মধ্যে রেখে দিয়েছো, মানে তুমি বাইরেই রেখে দিয়েছো, তোমার ঘরে টেবিলের মধ্যে রেখে দিয়েছো, তোমার ঘরে টেবিলের মধ্যে রেখে দিয়েছো, তাহলে সেই দুটো চার্জ কোন মিডিয়াম আছে? এয়ার মিডিয়ামে আছে। এবার সেই দুটো চার্জকে তুমি জলে ডুবিয়ে দিলে, তাহলে কি সেই দুটো এখন ওয়াটার মিডিয়ামে আছে। তারপরে সেটাকে তুমি কেরোসিনে ডুবিয়ে দিলে, তাহলে সেটা কি হবে? কেরোসিন মিডিয়ামে হবে। ওকে, তো তুমি যে মিডিয়ামে রাখবে চার্জ দুটোকে, সেটাই তার মিডিয়াম হবে। কথা বোঝা গেল কি? হ্যাঁ, এই পারমিটিভিটি জিনিসটা এখনো আমি কমপ্লিটলি আসিনি। ওকে, ফ্রি স্পেস মানে যেখানে কোনো মিডিয়াম নেই, হোয়ার দেয়ার ইজ নো মিডিয়াম। ওকে, সেই জায়গাটাকে আমরা ফ্রি স্পেস বলি, এবং ফ্রি স্পেসের যে পারমিটিভিটি, সেটাকে এপসিলন নট দিয়ে আমরা এখানে ডিনোট করছি। ওকে, বোঝা গেল কি? ওকে, এবং এই কে এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। ওকে, এবং এই কে এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। এবার আমরা দেখবো। ওকে, এই পেজটা ক্লিয়ার? আমি পরের পেজে যাব। ওকে, চলো নেক্সট নেক্সট পেজে চলি। ওকে, এবার দেখো আমরা কি দেখলাম। এবার আমি চলে যাচ্ছি, হ্যাঁ,
এবার আমি দেখলাম যে F equal to K into Q1 into Q2 divide by না আমি একটু কালিটা ঠিক করে নিই আর স্কোয়ার। ওকে, অ্যান্ড আমরা অলসো কি দেখলাম যে কে ইকুয়াল টু আমরা দেখলাম এরকম 1/4 পাই এপসিলন নট। ওকে, তাহলে দেখো এই কে এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, কে এর এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই এখানে এই কে এর জায়গায়, তাহলে এই ইকুয়েশনটা কিরকম হবে দেখো তো। তাহলে এই ইকুয়েশনটা আমরা এরকম পাবো, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 into Q2 upon R square. Okay, তাহলে this is the final equation for the Coulomb's law by putting the value of K. ওকে, তাহলে K এর ভ্যালুটা যখন আমরা বসালাম তখন আমরা যেটা পেলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে কুলম্ব ল এর যে ফাইনাল আমরা ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন, F equal to 1/4 পাই এপসিলন নট Q1 Q2 R। বোঝা গেল? ওকে, তাহলে দেখো এবার যেটা বলবো, এবার এখানে যদি আমরা কতগুলো ভ্যালু ইউজ করি। ওকে, মানে ধরো আমরা এখানে কিউ এর ভ্যালু আমরা কি নিচ্ছি, একটা Q1 এর ভ্যালু নিচ্ছি, Q2 এর ভ্যালু নিচ্ছি। দাঁড়াও, ওকে, Q1 এর ভ্যালু নিচ্ছি সাপোজ 1 কুলম্ব, এটা +1 কুলম্ব। Q2 এর ভ্যালু নিচ্ছি সাপোজ -1 কুলম্ব। ওকে, এগুলো আমরা ভ্যালু নিচ্ছি। ওকে, ভ্যালু সাপোজ, এগুলো সাপোজ আমরা ধরছি যে কোনো একটা সিস্টেম নিচ্ছি যেখানে Q1 ইকুয়াল টু 1 কুলম্ব চার্জ নিচ্ছি, Q2 ইকুয়াল টু 1 কুলম্ব চার্জ নিচ্ছি। কথা বুঝছো? এবং এদের মাঝখানের যে ডিস্টেন্স এটা আমরা ধরে নিচ্ছি যে 1 মিটার। ওকে, দ্যাট মিনস আমরা দুটো চার্জ পার্টিকেল নিচ্ছি, একটা +1 কুলম্ব চার্জ আর অন্য আর একটা চার্জ নিচ্ছি -1 কুলম্ব চার্জ, এবং আমরা তাদেরকে 1 মিটার ডিস্টেন্সে প্লেস করছি। কথা বুঝছো? 1 মিটার ডিস্টেন্সে, 1 মিটার। ওকে, এবং আমরা এদেরকে কি এয়ার মিডিয়ামে রেখেছি, এয়ার মিডিয়াম বা ফ্রি মিডিয়াম। ওকে, কথা বোঝা গেল কি? ওকে, এবার এদেরকে যখন আমরা এইভাবে রাখবো তখন আমরা দেখব যে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা কিরকম হয়। ওকে, তাহলে দেখো কোনটা কোনটা, হ্যাঁ আমরা এখানে ধরছি, যে এখানে একটা চার্জ আছে। ওকে, এখানে একটা চার্জ আছে +1 কুলম্ব যার ভ্যালু, ওকে, এখানে আর একটা চার্জ আছে, চার্জ পার্টিকেল যার ভ্যালু হচ্ছে -1 কুলম্ব। এই যে Q1 +1 কুলম্ব ধরেছি মানে এটা হচ্ছে Q1টা, এটা হচ্ছে Q1 যার ভ্যালু +1 কুলম্ব, এটা হচ্ছে Q2 অ্যানাদার চার্জ পার্টিকেল যার ভ্যালু হচ্ছে -1 কুলম্ব, এবং এদেরকে আমরা 1 মিটার ডিস্টেন্সে রেখেছি, অর্থাৎ এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, অর্থাৎ আর এর ভ্যালু 1 মিটার। এই যে এই কথাগুলো লিখেছি, তার মানেটা হচ্ছে এরকম একটা আমরা সিস্টেম নিয়েছি যে এরকম দুটো চার্জ পার্টিকেলকে এইভাবে আমরা রেখেছি, 1 মিটার ডিস্টেন্সে রেখেছি। কথা বোঝা গেল? ওকে, তার ফলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, ওকে, তার ফলে এদের যে ফোর্সটা কাজ করবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখব যে এই ফোর্সটা এরকম হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে
আমাকে এই জিনিসটা আরেকবার লিখতে হবে। ঠিক আছে, এই যে ভ্যালুটা, কে এর ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমরা জানি। এই কে এর ভ্যালুটা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং দিস ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট মিডিয়াম। ভ্যালু কে এর যে ভ্যালুটা এটা হচ্ছে ডিফারেন্ট ফর ডিফারেন্ট মিডিয়াম। কনস্ট্যান্ট ঠিকই, কিন্তু একটা মিডিয়ামের জন্য একটাই ভ্যালু। ডিফারেন্ট ফর ডিফারেন্ট মিডিয়াম। দ্যাট মিনস, হ্যাঁ এটা তো বারবার বলছি, ফ্রি স্পেস ফ্রি স্পেস ফ্রি স্পেস মানে এয়ার মিডিয়াম বলতে পারো, এপসিলন নট। আগের পেজে লিখেছি দেখো, ফ্রি স্পেস। দাঁড়াও দাঁড়াও, কোথায় গেল? প্রিভিয়াস পেজে ছিল না? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, দেখো এই কথাটা, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে, ওকে, এবং এর ভ্যালুটা হচ্ছে ফ্রি স্পেসের, এই কে এর ভ্যালুটা হচ্ছে কে আর 1/4 পাই এপসিলন নট, সেম জিনিস। হ্যাঁ, এর ভ্যালুটা হচ্ছে কিরকম? এর ভ্যালুটা হচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে is equal to 9 into 10 to the power 9। কেউ আমাকে এর ইউনিটটা বলতে পারবে? কে এর ইউনিটটা, কে এর ইউনিটটা কেউ বলতে পারবে? আচ্ছা, আমরা কে এর ইউনিটটা পরে বের করছি। ওকে, পরে বের করে আমি দেখছি, আপাতত থাক। ওকে, আচ্ছা, কে এর ইউনিটটা আগে। আবার দেখো, আমরা যদি এই ধরনের একটা সিস্টেম কনসিডার করি, হ্যাঁ, না না, অন্য কিছু হবে। ওকে, আমরা আগে ইউনিটটা বের করি। ওকে, দেখো, ইউনিট অফ কে, একটা নেক্সট পেজে নিয়ে নাও। ইউনিট অফ কে, এই কে এর ইউনিটটা আমরা বের করবো। ওকে, হ্যাঁ, নিউটন মিটার, না না, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। কেন কুলম থেকে? দুইটা কিউ কিউ আছে না? হুম হুম হুম। ওকে, দেখো এবার ভালো কথা, তুমি বুঝেছো, বাট বাকিদের জন্যও বলতে হবে, তাই না? ওকে, এফ ইকুয়াল টু, ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের ইকুয়েশনটা আছে। ওকে, নাও সি, এখান থেকে যদি আমরা কে এর ভ্যালুটা বের করি এই ইকুয়েশনটা থেকে, তাহলে দেখো, এখানে যদি আমরা এটা বজ্র গুণন করি, ক্রস মাল্টিপ্লাই, তাহলে এটা চলে আসবে কি, এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ওয়ান ইন্টু কিউ টু। তাই তো? বোঝা গেল কি এই মাল্টিপ্লিকেশন? ওকে, তাহলে এবার দেখো, আমরা যখন কে এর ইউনিট বের করব, তাহলে প্রত্যেকটারই ইউনিট আমাদের বসাতে হবে। তাহলে যখন কে এর ইউনিট বের করব, তাহলে আমাদের কি প্রথমে লাগবে হচ্ছে এই ফোর্সের ইউনিট। ফোর্সের ইউনিট কি? এসআই তে করছি আমরা, ইন এসআই সিস্টেম। তাহলে এসআই সিস্টেমে ফোর্সের ইউনিট কি? এসআই সিস্টেমে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। ওকে, ফোর্সের ইউনিট বসালাম নিউটন, তার সাথে কে মাল্টিপ্লাই আছে আর স্কোয়ার, অর্থাৎ ডিস্টেন্সের স্কোয়ার। মানে কি, তার এসআই ইউনিট হচ্ছে মিটার, তার মানে আমি লিখতে পারি মিটার স্কোয়ার। ঠিক আছে, মিটার স্কোয়ার ডিভাইডেড বাই, তারপরে কি আছে, কিউ ওয়ান ইন্টু কিউ টু, অর্থাৎ একটা চার্জ ইন্টু আরেকটা চার্জ, তাহলে কি কুলম, চার্জের ইউনিট, তাহলে কুলম ইন্টু কুলম। তাহলে আমরা এটাকে ইউনিট অফ কে আমরা কি লিখতে পারি? ইউনিট অফ কে লিখতে পারি যে নিউটন মিটার স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার। আচ্ছা, পার পার কুলম স্কোয়ারটাকে আমরা এভাবেও লিখতে পারি, সি টু দি পাওয়ার -2 লিখতে পারি এভাবে। ওকে, তাহলে এটাই হচ্ছে সিম্পলি কি, এটাই হচ্ছে কে ইউনিট। ওকে, তাহলে আমরা কে ইউনিটের জায়গায় এভাবে লিখতে পারি। এটা কি? এটা সিম্পলি হচ্ছে নিউটন মিটার স্কোয়ার,
নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, ওকে, নাও এর কের ভ্যালুটা যখন আমরা এটা বসাবো 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, তখন আমরা কি দেখব যে এখানে যে ফোর্সটা আসবে, এখানে যে ফোর্সের ভ্যালুটা আসবে সেটা কিন্তু সিম্পলি কি হবে, এখানে যে ফোর্সটা আসবে সেটা এটাই হবে 9 ইন্টু 10⁹ নিউটন। ওকে, অর্থাৎ আমরা যদি +1 আর -1 কুলম্ব চার্জের দুটো চার্জ পার্টিকেলকে 1 মিটার ডিস্টেন্সে রাখি, তাহলে তাদের মধ্যে কত ফোর্স কাজ করবে? তাহলে তাদের মধ্যে এত নিউটন ফোর্স কাজ করবে। কথা বোঝা গেল কি? এটার মানেটাই হচ্ছে, যদি না, মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করলাম। মাইনাসটা কি বোঝাবে? শুধুমাত্র এটা বোঝাবে যে এখানে ফোর্সটা অ্যাট্রাকশন আছে। ওকে, মাইনাস ইজ নট ম্যান্ডেটরি, মাইনাস ইজ নট ম্যান্ডেটরি। ওকে, কেন ম্যান্ডেটরি নয়? কারণ তুমি বুঝতেই পারছো এখানে দুটো আলাদা, তাই না? একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তো তুমি তো বুঝতেই পারছো তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে, তাই তো? এবার সেই অ্যাট্রাকশনটাকে বোঝানোর জন্য অনেক সময় মাইনাস ইউজ করা যায়। ওকে, করে, অনেক বইয়ে করে, অনেক ইয়েতে করে, বাট নট ম্যান্ডেটরি। ওকে, যখন তুমি বুঝে গেছো যে এই ফোর্সটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে এত তুমি এখানে ইউ ক্যান রাইট দ্যাট দিস ইজ এ দিস ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স। হোয়াই? হোয়াই? কেন এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স? কারণ এখানে যে দুটো চার্জ পার্টিকেল নিয়েছি তারা অপোজিট চার্জ। বোঝা গেল কি আমার কথা? ওকে, এবার দেখো, আচ্ছা, okay, এবার একটা নেক্সট পার্টে চলে যাই। এবার এখান থেকে এই যে এপসিলন নট বলছি, এপসিলন নটেরও একটা পার্টিকুলার ভ্যালু আছে। আমরা যদি বের করতে চাই সেটা কিরকম হবে? ওকে, ভ্যালু ফর এপসিলন নট, এপসিলন নটের ভ্যালুটা কত হবে দেখো। তাহলে আমরা এই ইকুয়েশন থেকেই বের করতে পারি। দেখো আমরা কি পেলাম, কে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইজ ইকুয়াল টু হোয়াট, 9 ইন্টু 10⁹ ওকে, এটার ইউনিট যা আছে তাই থাকবে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। নাও সি, এই ইকুয়েশনটা পেলাম আমরা। দেখো এখান থেকে এই অবধি যদি আমি বলি, এটা একটা ইকুয়েশন পেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজেই কি বের করতে পারি, এপসিলনের ভ্যালুটা, এপসিলন নটের ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারি। কেন? কারণ দেখো এখানে সব ভ্যালু নোন, 4 পাই এর ভ্যালু তো আমরা জানি, তাই না? এই ইকুয়েশন থেকে যদি আমি এপসিলন নটের ভ্যালু বের করি, this equation at first will be like this, 1/epsilon naught 4 pi into 9 into 10⁹9। দেখো এটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, এই 4 পাইটা এই 9 ইন্টু 10⁹9 এর সাথে কি হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে গেল। কথা বোঝা গেল কি? ওকে, মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে এটাকে যখন আবার আমরা এবার কি করছি, রেসিপ্রোকাল করে দিচ্ছি বোথ সাইড, তবে এটাকে রেসিপ্রোকাল করলে 1/epsilon naught হবে, তাই তো? এটাকে রেসিপ্রোকাল করলে কিরকম হবে, এরকম পাবো আমরা, 1/4 পাই ইন্টু 9 ইন্টু 10⁻মাইনাস, সরি 10⁻+9, 10⁻10⁹9 হবে। ওকে, রেসিপ্রোকাল করলাম বোথ সাইডে, রেসিপ্রোকাল বোঝো তো, অনন্য করে গেলাম 1/, ওকে।
উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে। লবকে হর বানিয়ে দিলাম, হরকে লব বানিয়ে দিলাম। এটাকেই অনন্যক বলে, তাই তো? রেসিপ্রোকাল। বোঝা গেল কি? এই লাইন থেকে এই লাইন কি করে এলাম? রেসিপ্রোকাল করলাম। রেসিপ্রোকাল। আরে বাবা, রেসিপ্রোকাল করলাম। রেসিপ্রোকালের মানে কি? অনন্যক। লবকে হর করা, হরকে লব করা, উল্টিয়ে দেওয়া ভগ্নাংশগুলোকে। যেটা নিচে আছে সেটাকে উপরে পাঠানো, যেটা উপরে আছে সেটাকে নিচে পাঠানো। সাপোজ তোমার কাছে এক্স বাই ওয়াই আছে, সাপোজ তোমার কাছে একটা ফ্র্যাকশন আছে এক্স বাই ওয়াই, এটা তুমি রেসিপ্রোকাল করছো, মানে রেসিপ্রোকাল করার পর হবে কি? সেটা ওয়াই আপন এক্স। কথা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, উল্টে যাবে। তাহলে এখানে এখানে ওয়ান বাই এপসিলন ছিল, সেটা কি হবে? এপসিলন নট বাই ওয়ান হবে। নিচে ওয়ানের তো কোনো ভ্যালু নেই। আর এটা কি ছিল? এটা হচ্ছে মেনলি ছিল এটা ডিভাইড বাই ওয়ান, তাহলে এটাকে আমরা উল্টো করে দিলাম, তাহলে ওয়ান আপন দিস। হ্যাঁ, ওকে। তাহলে দেখো আফটার ক্যালকুলেশন এটা কিরকম আসবে? আফটার ক্যালকুলেশন ফাইনালি যে এপসিলন নটের আমরা ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা এরকম দাঁড়াবে। কিরকম? 8.854 ইন্টু 10 raised to the power minus 12। ওকে, হ্যাঁ হ্যাঁ, অনন্যক। অনন্যক বোঝো না? শোনোনি অনন্যক কোনোদিন কথাটা বাংলাতে? হ্যাঁ, ওকে। এবার আমাকে বলতে পারবে এই এপসিলন নটের ইউনিটটা কি? ইউনিটটা কি? এপসিলন নটের ইউনিটটা কি? What will be the unit of epsilon naught? হুম হুম, ওকে, গুড। ইউনিট অফ এপসিলন। ওকে, বাকিরা কি বুঝতে পারলে সবাই? বাকিরা? ওকে, দেখো আমরা যেটা পেলাম, কে ইজ রিলেটেড উইথ এপসিলন লাইক দিস। এইভাবে কে আর এপসিলন নট একটা আর একটার সাথে কানেক্টেড, তাই না? তাহলে দেখো এই যে এটার কিন্তু কোনো ইউনিট নেই, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি, 1/4 পাই। এটা কি? এই পার্টটার কোনো ইউনিট নেই, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। ওকে, ইউনিটলেস। ওকে, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? কে এর যা ইউনিট আর এপসিলন হচ্ছে তার কি? তাহলে রেসিপ্রোকাল। অর্থাৎ অর্থাৎ ইউনিট অফ epsilon naught is simply what? It's simply the reciprocal of the unit of k। কথাটা বোঝা গেল কি? reciprocal of unit of k। বোঝা গেল কি? তার মানে কে এর যে ইউনিটটা তার রেসিপ্রোকাল হবে, কে এর যে ইউনিট তার রেসিপ্রোকাল হবে। এবার কে এর ইউনিট কি বলো? কে এর যে ইউনিট আমরা দেখলাম সেটা কি? হুম, আমরা দেখলাম সেটা হচ্ছে এটা হচ্ছে ছিল। ওকে, তার মানে এই ইউনিটটা এরকম নিউটন আর মিটার স্কোয়ার উপরে ছিল, নিচে ছিল কুলম স্কোয়ার। এটাকে রেসিপ্রোকাল যখন করব আমরা, এটাকে যখন আমরা রেসিপ্রোকাল করে দেব, ওকে, রেসিপ্রোকাল করার পর তার মানে কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। অর্থাৎ আমরা এরকম পাবো কুলম স্কোয়ার উপরে, নিচে পাবো কি? নিউটন মিটার স্কোয়ার। ওকে, সো দিস উইল বি দ্য ইউনিট অফ হোয়াট? ইউনিট অফ এপসিলন। দেখো প্রত্যেকটা কিন্তু আরেকটা জিনিস থেকে আসছে। ওকে, এই জিনিস একদম সবসময় মুখস্থ রাখতে হবে এরকম ব্যাপার না, কোথা থেকে কিভাবে আসছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ওকে, সো the unit of epsilon will be like this। Okay, so in the value of the
the value of the epsilon naught, now we'll put the unit of epsilon naught, so this unit will be like this, coulomb square per meter square. Okay, তাহলে আচ্ছা আমরা এপসিলন নটের যে ইউনিটটা সেটা কিন্তু আমরা সো এপসিলন নটের এই ভ্যালুটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এই ভ্যালুটা যখন তখন ইউজ হয় 8.854 into 10 to the power minus 12 coulomb square per meter। ওকে, বোঝা গেল কি? ওকে, এবার দেখো এই যে কে আর এপসিলন, ওকে, এপসিলন নট, এই দুটার এবার আমরা কি করব, ডাইমেনশন বের করবো, মাত্রা দেখবো। ওকে, একই রকম ভাবে দেখবো। ওকে, এই দুটোর আমরা কি দেখবো, ডাইমেনশন, ডাইমেনশন অফ কে অ্যান্ড epsilon। ওকে, ডাইমেনশন, ডাইমেনশন অফ কে অ্যান্ড epsilon। ওকে, সো দেখো ডাইমেনশন বের করার সেম যেভাবে ইউনিট বের করলাম, তাই তো। কে অ্যাট ফার্স্ট কি ছিল, ওকে আমি একদম প্রথম ইকুয়েশন থেকে লিখছি। দেখো এই যে ইকুয়েশন গুলো লিখছি, এই ইকুয়েশন গুলোকে তোমাদের কিন্তু একদম মাথায় রাখতে হবে। দেখো আমি প্রথমে একদম প্রথমে যেটা পেলাম ফ্রম কুলম্বস ল, equation is like this, q1 q2 upon r square। ওকে, তাহলে এখান থেকে যেটা পেলাম k ইকুয়াল টু কিরকম, f ইন্টু r স্কোয়ার আপন q1 ইন্টু q2। ওকে, তাহলে ডাইমেনশন যখন বের করব তখন কি প্রত্যেকটারে ডাইমেনশন বসাবো। তাহলে তাহলে কে এর ডাইমেনশন যখন বের করব তখন এদিকে কার কার ডাইমেনশন লাগবে আমাকে, তখন আমাকে এদিকে লাগবে সে তো লাগবে। আচ্ছা আগে, হ্যাঁ, আগে আগে বলো, ওকে চার্জের কোনো ডাইমেনশন আছে কি, ডাইমেনশন অফ চার্জ জানো, বলো। ওকে, তাহলে আগে আমরা এটা করি না। আচ্ছা কেউ আমাকে বলতে পারবে কারেন্ট কি জিনিস, কারেন্ট আই। ওকে, so electron is what, electron is one kind of charge, তাই তো। in general current is the flow of charge, okay, not electron। Okay, electron is one kind of charge, so this is simply the charge per unit time. Charge per unit time is the way to define electric current। Okay, so from here what you can write, so if you want to find the dimension, অর্থাৎ যদি তুমি চাও যে ডাইমেনশনটা তোমাকে লাগবে চার্জের, তাহলে তুমি এখানে লিখতে পারো যে কারেন্ট ইনটু কারেন্টের ডাইমেনশন ইনটু টাইমের ডাইমেনশন। ওকে, আই ইনটু টি, এই দুটো মিলেই কিন্তু চার্জের ডাইমেনশনটা দেয়। আই ইনটু টি, আই ইনটু টি, ওটা তো ইউনিট বলছো, ডাইমেনশনের কথা বলছো, কারেন্টের ইউনিটটা অ্যাম্পিয়ার। আমরা ডাইমেনশন বের করছি, আমরা ইউনিট বলছি না। ওকে, ডাইমেনশন, ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য ডাইমেনশন। ওকে, তাহলে দেখো আমরা চার্জের যদি ডাইমেনশনটা লিখতে চাই তাহলে চার্জের ডাইমেনশনটা এরকম দাঁড়াবে আই ইন্টু টি অথবা টি ইন্টু আই। ওকে, কথা বোঝা গেল? ওকে, তাহলে এক এক করে এখানে বসাবো। তাহলে ফোর্সের ডাইমেনশন কেউ বলো তো, ডাইমেনশন অফ ফোর্স মনে আছে কিনা কারো, কেউ বলতে পারবে? হ্যাঁ, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, this is the dimension for A, and r square is simply L square। Okay, r হচ্ছে one kind of length, তাই তো, length square।
এবার আমরা Q1 আর Q2 দুটোই চার্জ, তাহলে দুটোরই কি হবে, I ইন্টু টি ইন্টু I ইন্টু টি, তাই তো? কি তাই হবে তো? ওকে, তাহলে দেখো ফাইনালি যেটা দাঁড়াচ্ছে, ডাইমেনশন অফ কে যেটা ফাইনালি দাঁড়াচ্ছে, এটা এরকম লিখতে পারি। দেখো এখানে এম কি ওপরেই আছে, আর তো এম কোথাও নেই, তাহলে এম এমই থেকে গেল, এম এর কোনো চেঞ্জ হলো না। এল দেখো, এল এল কতগুলো আছে, এখানে এল আছে, এখানে এল স্কোয়ার আছে, তার মানে এলটা হয়ে গেল এল কিউব হয়ে গেল। ওকে, তারপরে দেখো টি টু দি পাওয়ার এখানে -2 আছে, আবার এখানে টি ইন্টু টি টি স্কোয়ার, এই টি স্কোয়ারটা উপরে গেলে আবার সেটা কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার -2, তাহলে টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, তাহলে সেটা কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার -4। বোঝা যাচ্ছে? বোঝা গেল কি, টি টু দি পাওয়ার -4। ওকে, আর আই দেখো, এটা আই স্কোয়ার, আই ইন্টু আই মিলে আই স্কোয়ার হবে নিচে, উপরে চলে গেলে আই টু দি পাওয়ার -2। আর কি কিছু আছে, আই টু দি পাওয়ার -2, আর কি কিছু আছে বাকি? হ্যাঁ হ্যাঁ, কারেন্টের ডাইমেনশন আই, কারেন্টের ডাইমেনশন আই। ওকে, তাহলে এটাই হচ্ছে ডাইমেনশন অফ কি, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে কে এর ডাইমেনশন। বোঝা গেল? ওকে, নাও এখান থেকে এপসিলন নটেরটা বের করতে পারি, তাই না? এপসিলন নটেরটা কি হবে, মানে এপসিলন আর এপসিলন নট জাস্ট এটা রেসিপ্রোকাল হবে, অর্থাৎ প্লাস গুলো মাইনাস হবে, মাইনাস গুলো প্লাস হবে, মানে যে ইয়েগুলো আছে পাওয়ার গুলো উল্টোটা হবে। এখানে কি আছে, কিছু নেই মানে +1, তাহলে সেটা হয়ে যাবে -1, মানে এম টু দি পাওয়ার -1। এখানে আছে এল টু দি পাওয়ার 3, তাহলে সেটা হয়ে যাবে এল টু দি পাওয়ার -3। এটা আছে টি টু দি পাওয়ার -4, এটা হয়ে যাবে +4। হ্যাঁ, এটা আছে আই টু দি পাওয়ার -2, এটা হয়ে যাবে +2। ব্যাস, কথা বুঝছো? হয়ে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে ডাইমেনশন ফর এপসিলন। ওকে, ওকে, এবার চলো আমরা তাহলে কিছু ইয়ে করি। তো আরেকটা জিনিস আমাকে শুরু বলতে হবে, তারপরে আমরা দু একটা প্রবলেম করি। ওকে, ডেফিনিশন আবার কি বলবো? আমি লিখে দেয়নি কুলম্ব লয়ের দ্বিতীয়টা, আর লটা লিখেছি তো, লটা তো লিখে দিয়েছি আমি, এই তো লিখে দিয়েছি, এটাই তো কুলম্ব ল। এই যে এটা লিখে নাও, লিখে দিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, আর কি চাচ্ছ? হুম, ওকে, এবার দেখো, হ্যাঁ হচ্ছে, হচ্ছে হচ্ছে রেকর্ডিং হচ্ছে। ওকে, ওকে, এবার আমরা চলে যাই। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা এগুলো মনে আছে, আগের দিনও বলেছিলাম আমি, ইলেকট্রনের মাস কত কেউ বলতে পারবে? মাস অফ ইলেকট্রন।
মাস অফ ইলেকট্রন। হুম হুম ওকে। নাও এবার এরকম একটা কোশ্চেন করা হলো তোমাদেরকে, যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন দেওয়া আছে, তো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে দেখো ইলেকট্রনের কি আছে, মাস আছে, আবার কি চার্জও আছে, চার্জও আছে। তো দেখো মাস থাকলে একটা ফোর্স কাজ করে, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, নাম শুনেছো আগে, তাই তো? যে কোনো মাসিভ অবজেক্ট, মানে যে কোনো দুটো অবজেক্টের মধ্যে যখন মাস থাকে, তাদের মধ্যে কি কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। কি জানো তো এটা? গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা, হ্যাঁ, আমরা মাটিতে কেন আছি, আমরা কেন উপরে উঠে যাইনি আকাশের উপর? কারণ আমাদের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। ওকে, যে কোনো মাসিভ অবজেক্ট মানে যার মাস আছে, ওকে, এরকম যে কোনো দুটো বস্তু যদি পাশাপাশি রাখি, তাহলে সেই দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। এটা বুঝছো? অর্থাৎ এখানে একটা পাথর রেখেছো, এখানে একটা পাথর রেখেছো, তাহলে তার সেই দুজনের মধ্যে কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। এবং এই ভ্যালুটা হচ্ছে ইয়ের থেকে কম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে কম, যেটা চার্জের জন্য। ওকে, এবার চার্জ প্রেজেন্ট থাকলে সেখানে কি থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। তাহলে দেখো যখন দুটো ইলেকট্রনকে পাশাপাশি রাখবো আমরা, ওকে, যখন দুটো ইলেকট্রনকে আমরা পাশাপাশি রাখবো, তখন কি দেখবো, যেহেতু এদের মধ্যে চার্জ আছে, তাহলে তাদের মধ্যে কি থাকবে, এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে। আবার কি, এদের মাস আছে ইলেকট্রনের, তাই না? দেখলাম এই যে এটা মাস, লিখে দিলাম উপরে। তাহলে মাস থাকলে কি থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্সও থাকবে। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই দুই ধরনের ফোর্সই থাকবে যখন আমরা কি করব, দুটো ইলেকট্রনকে পাশাপাশি রাখবো। কথা বোঝা গেল কি আমার? ওকে, তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে এরকম, যদি আমরা দুটো ইলেকট্রনকে পাশাপাশি রাখি, তাহলে এই দুটো ফোর্সের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের রিলেশনটা, রেশিওটা কিরকম? ওকে, দেন ফাইন্ড দ্য রেশিও অফ রেশিও অফ electrostatic force electrostatic force and gravitational force. Okay, then you have to find the ratio of electrostatic force and the gravitational force. Okay, তাহলে দেখো তার আগে আমাদেরকে কি জানতে হবে এই দুটো রেশিও বের করার জন্য? দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করার যে ফর্মুলা, সেটা তো আমরা জানি, যে কিরকম ফর্মুলাটা আমাদের, ফর্মুলাটা হচ্ছে এরকম, 1/4 পাই এপসিলন নট, ওকে, Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? বাট গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স বের করার কেউ জানো? কেউ জানো কি, কি ফর্মুলাটা গ্র্যাভিটেশনাল ফোর্স? নিউটনস ল অফ গ্র্যাভিটি, নিউটনস ল অফ গ্র্যাভিটি কেউ পড়েছো? নিউটনস ল অফ গ্র্যাভিটি, নিউটনস ল অফ গ্র্যাভিটি। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে আমি লিখছি এফ ই, এটাকে লিখছি আমি এফ জি। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিক, সরি, ফোর্স অফ গ্র্যাভিটি, এটার যে ইয়েটা হচ্ছে এরকম, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই, ক্যাপিটাল এম হচ্ছে মানে এই যে দুটোকে ধরেছি আমরা, দুটো ম্যাসিভ অবজেক্ট পাশাপাশি আছে, ওকে, একটার একটার মাস ধরেছি ক্যাপিটাল এম, ওটা সাপোজ ধরো এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, ওকে,
এইরকম দুই ধরনের বস্তু যদি পাশাপাশি থাকে তাহলে এটার মাস ইনটু এটার মাস, সেটা হচ্ছে ক্যাপিটাল এম ইনটু স্মল এম, আবার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা টু ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যান্ড দিস ওয়াজ গিভেন বাই স্যার আইজ্যাক নিউটন। এটাকে নিউটনস ল অফ গ্র্যাভিটি বলে। ওকে, F equal to G mm by R square, আর এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা হচ্ছে 1/4 pi epsilon naught Q1 Q2 by R square and this is given by Coulomb। ওকে, তাহলে দেখো যে কোনো যে এই যে মানে বুঝলাম না, কোশ্চেনটাই বুঝলাম না। ইলেকট্রনের মধ্যে গ্র্যাভিটির দিকে, না না, দেখো দেখো, এই গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাক্ট ইন নেচার। অর্থাৎ যে কোনো দুটো বডিকে তুমি এখানে একটা বডি রেখেছো, এখানে একটা বডি রেখেছো, এটার মাস m1, এটার মাস m2, ওকে, এবং এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা কাজ করবে সেটা অলওয়েজ ইন অ্যাট্রাকটিভ নেচার। আমরা কি দেখেছি, যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেখলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি হতে পারে, রিপালসিভ হতে পারে, অ্যাট্রাকটিভ হতে পারে, তাই না? এটা কি হতে পারে, এটা রিপালসিভ আর অ্যাট্রাকটিভ যে কোনো হতে পারে। কথা বুঝছো কি আমার? রিপালসিভ অথবা অ্যাট্রাকটিভ। ওকে, বাট বাট দিস ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ ইন অ্যাট্রাকটিভ ইন নেচার। এটা সবসময় অ্যাট্রাকটিভ ফোর্স, মানে রিপালসিভ হয় না, এর নেচার রিপালসিভ নয়। কথা বোঝা গেল আমার? ওকে, অলওয়েজ সেটা কি থাকে, অ্যাট্রাকটিভ থাকে। ওকে, কিন্তু বুঝতে হবে কিন্তু। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো, এবার আমরা এই পেজটা ক্লিয়ার, আমি পরের পেজে যাব। হ্যালো, ওকে, তাহলে দেখো এবার আমরা দুটো ফোর্স পেলাম, তাই তো? এফ সি পেলাম, না এফ ই পেলাম আর এফ জি পেলাম, তাই তো? ওকে, এবার দেখো আমি লিখছি, হ্যাঁ, এফ ই আমাদের ছিল এরকম কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার দেখো এখানে আমরা কি ইউজ করেছি, দুটোই ইলেকট্রন ইউজ করেছি, তাই না, আমাদের সিস্টেমে? তাহলে দুটোরই তো চার্জ ই, তার মানে Q1 এর ভ্যালুও ই আর Q2 এর ভ্যালুও ই, তাই তো? বোঝা গেল কি আমার কথা? কারণ দুটোই ইলেকট্রন ইউজ করেছি, তাহলে দুটোই ইলেকট্রনের চার্জ হবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি, ও এখানে আমি কে লিখবো না, এখানে আমি লিখবো 1/4 pi epsilon naught। ওকে, here I will write 1/4 pi epsilon naught। Okay, so in the next line, if E is equal to 1/4 pi epsilon naught, so দেখো Q1 আর Q2 দুটোই E, তার মানে E into E, that will be what, E square, সেটা E স্কোয়ার হবে, নিচে কি হবে, আর স্কোয়ার হবে, তাই তো? ঠিক আছে কি এটা? ওকে, এবার দেখো, এবার যখন আমরা মাস ইউজ করব, অর্থাৎ আমরা যখন নিউটনস ল অফ গ্র্যাভিটি ইউজ করব, তখন আমরা দেখব যে এফ জি ইকুয়াল টু কি আছে ফর্মুলা, জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, এবার দেখো দুটোই তো ইলেকট্রন, এবার দুটোই ইলেকট্রন যখন হবে দুটোরই মাস সেম হবে, এবং ইলেকট্রনের মাসকে যদি আমরা এম ই দিয়ে লিখি, ওকে, এম ই কে যদি বলে মাস অফ ইলেকট্রন, ওকে, মাস অফ ইলেকট্রন, ওকে, মাস অফ ইলেকট্রন। সো ক্যাপিটাল এম এর জায়গায় এম ই বসবে, স্মল এম এর জায়গায় এম ই বসবে, তাই তো? কথা কি বোঝা গেল? স্মল এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম, দুটোরই ভ্যালু কি, এম ই, কারণ দুটোই ইলেকট্রন ইউজ করছি আমরা, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এরকম
যে পরের লাইনে তাহলে এফ জি ইজ ইকুয়াল টু জি, ক্যাপিটাল জি ইন্টু এম ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখো দুটো পেলাম, একটা পেলাম একটা পেলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, একটা হচ্ছে আমাদের। তাহলে এবার এই দুটোর আমরা কি বের করবো? রেশিও বের করবো, মানে একটার সাথে আর একটা রেশিও বের করবো। ওকে, তাহলে রেশিও বের করছি। প্রথমে আমি লিখছি, ওকে, তাহলে রেশিও বের করছি, রেশিও। ওকে, তাহলে রেশিও কি? দেখো আমি এটাকে যদি 1 বলি, এই ইকুয়েশনটাকে যদি 1 নাম দিই, আর এই ইকুয়েশনটাকে যদি 2 নাম দিই, আমি রেশিও বের করার জন্য একটা জিনিসই করব, সেটা হচ্ছে 1 কে ডিভাইড করব 2 দিয়ে, 1 ডিভাইড বাই 2 করব। বোঝা যাচ্ছে কি? প্রত্যেকে কি বুঝতে পারছো? ওকে, 1 ডিভাইড বাই 2 করলে এবার কি হবে? তাহলে কি হচ্ছে? এফ ই, দেখো লেফট হ্যান্ড সাইডেরটা কি হচ্ছে? এফ ই আপন এফ জি হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, তাই তো? লেফট হ্যান্ড সাইড এফ ই ডিভাইডেড বাই এফ জি, ক্লিয়ার? আর এই সাইডটা যখন আমরা, এই সাইডটা যখন ডিভাইড করব, দেখো এই সাইডটা যখন ডিভাইড করব তখন সেটা কিরকম হবে? দেখো 1 আপন 4 পাই এপসিলন নট ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, হ্যাঁ হ্যাঁ, ডিভাইডটা একবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? আর স্কোয়ার বাই জি। ঠিক আছে কি? ঠিক আছে কি? ওকে, তাহলে এখান থেকে দেখো, মানে আমি ডিভাইডটাকে একবারে মাল্টিপ্লাই করে দিলাম, তার ফলে কি হইলো? তার ফলে হচ্ছে, ওকে, তাহলে দেখো এখান থেকে আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, আর স্কোয়ার ক্যান্সেল আউট, তাই তো? আর স্কোয়ার কেটে দিলাম। ওকে, এবার দেখো এই যে এর ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমরা প্রত্যেকটা বসাবো। হ্যাঁ, ওকে, দেখো ধরে ধরে এই ভ্যালুগুলো বসাবো। আমি আগে ইকুয়েশনটা লিখি আরেকবার। তাহলে দেখো আমাদের কাছে কি কি বাকি আছে? ওপরে ই স্কোয়ার আছে, এটা 1 আপন 4 পাই এপসিলন নট ই স্কোয়ার বাই জি এম ই স্কোয়ার। ওকে, হ্যাঁ, ওকে, চলো তাহলে আমরা এখন দেখে নিই। তাহলে দেখো এফ ই ডিভাইড বাই এফ জি we have 1 upon 4 pi epsilon naught e square divided by g m e square. Okay, so now we have to put all the values. Okay, তাহলে at first আমি যদি বলি 1 upon 4 pi epsilon naught, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত? 9 into 10 to the power 9, তাই তো? 9 into 10 to the power 9, ইউনিটটা হচ্ছে কে এর ইউনিট, এটা তো কে, তাই না? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তারপরে দেখো ই এর ভ্যালু, ই কি? ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, বলো এর ভ্যালু কত বলো? ইলেকট্রনের চার্জের ভ্যালু কত বলো? হুম, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এমই, এমই বললে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আর জি এর ভ্যালু কেউ জানো? জি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। হ্যাঁ, এটারও একটা, না, এটা তো গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সেলারেশন, এটা নয়।
গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু আছে, ওকে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে, লেখো 6.67 ইন্টু 10⁻11, ওকে। এর ইউনিট কি? এরও ইউনিট ওই ইয়ে থেকে বের করা যায়, তোমার হচ্ছে কি বলে, নিউটনস ল অফ গ্র্যাভিটির থেকে বের করা যায়, ওকে। এর ইয়েটা হবে এরকম, সেম, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ওকে। একদম, ওকে। সো দেখো, দিস ইজ দ্য ভ্যালু ফর জি নাও। এটা হচ্ছে জি এর ভ্যালু। এবার প্রত্যেকটা ভ্যালু যদি আমরা এখানে পুট করি, 6.67 ইন্টু 10⁻11, কি বোঝা যাচ্ছে না? দাঁড়াও, বোঝা যাচ্ছে। ওকে, 6.67 ইন্টু 10⁻11, ওকে। এবার দেখো এখানে যদি প্রত্যেকটা ভ্যালুই আমরা পুট করি তাহলে কিরকম আসবে, ওকে। তাহলে দেখো এফ ই আপন এফ জি, ওকে, কিরকম হবে? প্রথমে এর ভ্যালুটা বসাবো, অর্থাৎ 9 ইন্টু 10⁻9, এই ভ্যালুটা বসালাম 1/4π এর জায়গায়। তারপরে ই স্কোয়ার, অর্থাৎ এরকম 1.6 ইন্টু 10⁻19, ওকে, তার স্কোয়ার বসাবো। ওকে, তাহলে এটা হচ্ছে ই স্কোয়ারের ভ্যালু, ওকে। এটা হচ্ছে ই স্কোয়ারের ভ্যালু, এটা হচ্ছে ই স্কোয়ারের ভ্যালু, ওকে। এটা হচ্ছে ই স্কোয়ারের ভ্যালু। এবার দেখো নিচে কি আছে, ডিনোমিনেটরে জি আছে, এই যে এখানে জি, জি এর ভ্যালু বসাবো। জি এর ভ্যালু কত? 6.67 ইন্টু 10⁻11, ওকে, ইন্টু এম ই স্কোয়ার। এম ই স্কোয়ার আবার কিরকম হবে? 9.1 ইন্টু 10⁻31, তার হোল স্কোয়ার, ওকে। বোঝা গেল কি? ওকে, নাও এটা পুরো ক্যালকুলেশন করলে তোমরা বাড়িতে একটু ক্যালকুলেটর ইউজ করে দেখবে আমি যে ভ্যালুটা লিখছি সেটা হচ্ছে কি না, একটু চেক করে নেবে, ওকে। এই সবগুলো ভ্যালু বোঝানোর পর যেটা হবে, আমি ডাইরেক্টলি লিখছি, বাট তোমরা একটু বাড়িতে চেক করে নিও যে আমি যেটা লিখলাম, হ্যাঁ সেটা কি সত্যি হচ্ছে, ক্যালকুলেশন করে তোমাদের আসতেছে তাই। এটা এরকম আসবে যে এটার যে পাওয়ারটা আসবে সেটা নিয়ার অ্যাবাউট আসবে 10⁻42। এখানে একটা ভ্যালু আসবে নিয়ার অ্যাবাউট এরকম আসবে 4.17। এবং দেখো, তাহলে দেখো আমরা ফাইনালি এটা পেলাম, এফ ই বাই এফ জি ইজ ইকুয়াল টু 4.7 ইন্টু 10⁻42। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে লিখতে পারি যে এফ ই মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ইকুয়াল টু এফ জি ইন্টু এই টার্মটা 4.17 ইন্টু 10⁻42। এবার তুমি আমাকে বলতে পারো, কেউ আমাকে বলতে পারো যে কোন ভ্যালুটা তাহলে বড় হচ্ছে, হুইচ ভ্যালু ইজ গ্রেটার? হ্যাঁ, কারণ দেখো আমি এখান থেকে বলছি। সো হোয়াট উই গট, আমরা কি পেলাম? এফ ই বাই এফ জি, যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা হচ্ছে মানে এত বড় ভ্যালু, 4.17 ইন্টু 10⁻42। তাহলে দেখো এই যে পুরো ভ্যালুটা,
এই ভ্যালুটা তো একের থেকে অনেক বড়, তাই না? ভেরি ভেরি গ্রেটার দেন 1. ওকে, সো now from this relation we can write fe, that's why fe will be very very greater than fg. তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে এই কনক্লুশনে আমরা যেতে পারছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা স্ট্রেংথ অফ দ্য okay, so strength of electrostatic, acha, very good, strength of electrostatic force is very very greater than, is very very greater than the strength of gravitational force. ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে স্ট্রেংথ, ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের স্ট্রেংথটা গ্র্যাভিটেশনাল ফোর্সের স্ট্রেংথের থেকে অনেক বেশি। ওকে, অর্থাৎ তুমি যদি দুটো ইলেকট্রনকে পাশাপাশি রাখো, তাহলে এই দুটোর মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সের ভ্যালুটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা যেটা কাজ করবে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুর থেকে অনেক বেশি হবে। কথা বোঝা গেল? হ্যালো? ওকে, ওকে, সো আজকের মতোই এখানেই আমি শেষ করছি। হ্যাঁ, কিছু কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে পরে। আর প্রথম দিনের ক্লাসটা দেখে নিও কোয়ান্টাইজেশন অফ থেকে, আমি কিছু কোশ্চেন দিয়ে দেবো আজকে নাহলে কালকে গ্রুপের মধ্যে। ওকে, না না, গ্রুপের মধ্যে কোশ্চেন দিয়ে দেবো। হ্যাঁ, আগের ক্লাসের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। ওকে, যাদের কিছু প্রবলেম আছে, হ্যাঁ, বিশেষ করে কোয়ান্টাইজেশন, আগের দিন আমি কোয়ান্টাইজেশন ভালো মতো পড়েছিলাম, কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, সেখানে প্রপার্টিগুলো ছিল, সেগুলো ভালো করে দেখে নেবে। ওকে, আজকে আমি শেষ করছি। ওকে।